আমার আজকে আবারও আমি এক পেশেন্টের কাজিনের স্টোরি শেয়ার করব। তিনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন আর কি। তো ওনার নাম সাথী। তো ওনার আরেকটা বান্ধবী ছিল হিয়া। তো 1998 সালে ওনারা একটা কলেজে, আমি নাম বলছি না, এই কলেজে ভর্তি হওয়ার পর উনি একটি হোস্টেলে ওঠেন। আচ্ছা, গার্লস হোস্টেলে, এইটি কলেজের পাশেই একদম। তো গার্লস হোস্টেলে ওঠার পর আজকে রাসেল ভাই আপনি আমার ঘটনা শোনেন নাই? না, আমি আজকে আরো ঘটনা শোনেন। তো হোস্টেলে ওঠার পর তার সাথে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওই হিয়া যার নাম বললাম আর কি। তো বন্ধুত্ব হওয়ার এক পর্যায়ে ওই হোস্টেলটি ছাড়ার জন্য মানে তাকে ডিসিশন নিতে হয় যে তাকে ওই হোস্টেলে, সে আর হোস্টেলে থাকবে না। তো নতুন বাসা নিতে গিয়ে যখনই ডিসিশন নিলেন যে নতুন বাসা নেবেন, তখন ওনার ফ্রেন্ডটিও তার সাথে ডিসাইড করে, সাথী আপুর, তার যে আমি তোর সাথে থাকতো। সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বাসা খুঁজি। তো ওই এলাকাতেই তার একটি বাসা পান। আসলে বাসার বর্ণনাটা থেকে এইভাবে দিতে চাচ্ছি যে ওই বাসাটি দোতলা ছিল এবং আশেপাশে গাছগাছালি ছিল। নিচতলায় একটি ভাড়াটিয়া ছিল, দোতলায় একটাই রুম ছিল, ওখানে একটাই মানে ফ্ল্যাট ছিল কি, দুটা রুম। একটা রুমে তারা থাকতেন আর একটা রুম খালি, কারণ স্টুডেন্ট মানুষ তো, আর তাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, পুরো পরিবার ময়মনসিংহে থাকে আর কি। তো সাথী আপু এবং তার যে ফ্রেন্ড ছিলেন তারা একটা রুম নিয়ে থাকা শুরু করে। ওখানে একটা বাথরুম আছে, একটি কিচেন আছে এবং পাশাপাশি একদম। তো ঘটনাটি আসলে কিভাবে শুরু হয় সেটি তিনি প্রপারলি আমাকে বলতে পারে নাই। তারপরও বলেছে যে যখন ঘটনাটি হয় ওটা ওই সময়টা এপ্রিল এবং মেয়ের মাঝামাঝি সময় হবে। আচ্ছা। তো হিয়া তার সাথে সবসময় থাকতো, যে কোনো কিছুতেই মানে প্রবলেম সলিউশন সবকিছু থাকতো। তো যেহেতু দুজন একসাথে থাকতো ওই ফ্ল্যাটে, তার ভাগাভাগি করে নেয় যে উইকলি কে রান্না করবে কে বাজার করবে, দুইজনই ভাগাভাগি করে নেয়। সেদিন রবিবার ছিল, তার এটুকু মনে আছে যে সেদিন রবিবার ছিল। রবিবার দিন হিয়া রান্না করতেন আর কি, তার যে ফ্রেন্ড। আর তার পরের দিন পরীক্ষা থাকবার কারণে সে পড়ছিল। হিয়ার ওনার পড়াশোনা হয়তো বা সে আগে কমপ্লিট করেছে বা কিছু, তো উনি পড়ছিলেন। এমন সময় সারা শরীরে একটা বাতাস অনুভূত হয়, ঠান্ডা বাতাস। আচ্ছা। তো রেগুলারলি ঠান্ডা বাতাস, ওই ঠান্ডা বাতাস মানে শরীরে আসার পরে অনুভূত হচ্ছিল যে না আজকে একটা ঝড় হবে, ঠান্ডা একটা আবহাওয়া আর কি। তো ওই মুহূর্তে ওই জায়গায় প্রচুর কারেন্ট যেত আর কি, ঘন্টার পর ঘন্টা কারেন্ট যেত। তো এমন সময় কারেন্টও চলে যায় এবং বাতাসটা অনুভূত হতে থাকে। তো আশেপাশের দরজা জানালা সব বাড়ি খাচ্ছিল, গাছের পাতা নড়ছে, তো বোঝা যাচ্ছে যে ঝড় আসবে। তিনি এমন সময় ডাকলেন, এই তো রান্না হয়েছে, তুই একটু জানালাগুলো একটু লাগা। তো তিনি কোনো সারা শব্দ পেলেন না। সারা শব্দ না পাওয়ার কারণে তিনি চার্জ লাইট জ্বালালেন, মোমবাতি না রাসেল ভাই, চার্জ লাইট। ওই তাদের বাসা থেকে চার্জ লাইট পাঠিয়ে দেয়, যেহেতু কারেন্ট যায় বারবার। তো চার্জ লাইট নিয়ে তিনি রান্নাঘরের দিকে যান, কারণ তিনি জানেন যে উনি রান্না করতেই গেছেন। সাথী আপু যখন রান্না করতে রান্নাঘরের দিকে যায়, তার মাথাটা মানে তার পাটা একটা কিছুর সাথে বাড়ি খায়, খুব সফট কিছুর সাথে। সাথে সাথে তিনি চার্জ লাইটটি নিচে নামিয়ে দেখেন যে তার পায়ের পা একটি মাথার সাথে বাড়ি খেয়েছে। সেটি হচ্ছে তার ফ্রেন্ডের মাথা এবং পুরো দেহটি যে জায়গায় পাতিল টাতিল ধোয় সে জায়গায় পড়ে আছে। এইটা শোনার পর না কি হলো, উনি জাস্ট এতটুকু বলতে পারছে যে আমি ফিল করেছিলাম আমার পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কিছু মনে করতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরে তখন আমাকে হিয়াই পাশে ছিল। আমি অক্ষত অবস্থায় কিভাবে আমার কাছে আসে, আমি তো আমার পা দিয়ে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ফিল করেছি। অক্ষত অবস্থা আমাকে জাগাচ্ছে, কি হয়েছে তোর? আমি ওকে সবকিছু বললাম যে আমি রাতের বেলা এগুলো দেখেছি। বলে আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তুই রান্নাঘরে পড়ে আছিস। তো জিনিসটা ওই দিন হওয়ার পরে তিনি ভালো করে বোঝান, ওই যে হিয়া ফ্রেন্ডটি ছিল তাকে ভালো করে বোঝান, এটা তোর হ্যালুসিনেশন, এটা তোর ভুল ধারণা। হয়তো ওই দিন কারেন্ট ছিল না, তোর কিছু মন হয়েছে, হয়তো বা তুই অন্য ধ্যানে ছিলি, পরের দিন এক্সাম ছিল, তোর মাথায় প্রেশার ছিল। কিন্তু উনি এই জিনিসটা মানাতেই পারে না যে আমি একদম চাক্ষুষ দেখেছি আমার পায়ের সামনে, হাত পায়ের সাথে তোর মাথাটাই বাড়ি খেয়েছে। বলে কি বলছিস, যা বলতে বল, আমার মাথা কিভাবে বাড়ি খাবে, সম্ভব না। যাই হোক, কনভারসেশনটা বেশি দূর আগায় নাই এবং তিনি মাথার মধ্যে পানি দিয়ে ওই দিন কিছুটা স্টেবল হলেও পরের দিন আর স্টেবল হতে পারে নাই রাসেল ভাই। ঘুম ভাঙে তার রাতে 2টার দিকে এবং গভীর রাত, সেদিন গভীর রাতে তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর মোস্ট অফ দ্য টাইম তিনি ওয়াশরুমের জন্যই প্রসিড করেন আর কি। তো ঘুম থেকে উঠে উনি লাইট জ্বালাতেই দেখলেন যে ওনার পুরা পাশে হিয়া শুয়ে আছে এবং পুরো ফ্লোর জুড়ে হাত যেরকম ভাবে নড়াচড়া করে, মানে হাত অনেকগুলো হাত নড়াচড়া করছে হাতগুলো।
এটা দেখে উনি আবারও আবারও ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে ডেকে তুলেন এবং ডেকে তোলার পরে আর ওনার কিছু মনে নেই। আচ্ছা। তো পরের দিন উনি ওই যে পাশে ওনার যে ফ্রেন্ড ছিলেন হিয়া, উনি বলছেন যে তোর অবস্থা খুব খারাপ, আমি একজন হুজুরের কাছে তোকে নিয়ে যাব। হুজুরটি আমি প্লেসটি বলে দিই, উনি মিরপুর মাজার শরীফের ঠিক অপোজিট, নদীর অপোজিটে, গুদারা ঘাটের অপোজিটের ওই কিছু একটা এরিয়াতে থাকতেন ওই হুজুরটি, যার কাছে ওনাকে নিয়ে যাবে আর কি। তো বলে আমাকে কিছু একটা কর, আমার অবস্থা খুব খারাপ, আমি যেসব জিনিস আজকে কালকে হচ্ছে আমার সাথে এগুলি খুব অ্যাবনর্মাল। আচ্ছা। তো ওই আপুটি মানে হিয়া আপুটি উনি সাথী আপুকে ওনাকে নিয়ে গেলেন হুজুরের কাছে রাসেল ভাই। যে হুজুরের কাছে যেতে হলে তাকে 3-4 ধাপ পেরিয়ে যেতে হয়েছে। লাইক একজনের কাছে বলেছে, উনি আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজন আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজন আরেকজনের কাছে রেফার করেছে, রেফার করার পর নৌকায় উঠিয়েছে, নদীর ওপারে গেছে, অনেকক্ষণ ওয়েট করার পর জানা গেল যে হুজুর বাংলাদেশে নাই। ও সে খুব ফেমাস একজন হুজুর, আমি ওনার নামও বলছি না, উনি আছেন কিনা এটা উনি বলতে পারেন না, যেহেতু উনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি খবরটা নিয়েছি রাসেল ভাই, আমি ওখানে গিয়েছিলাম এবং খবরটা অথেন্টিক দেখেই আমি বলছি যে হ্যাঁ এরকম একজন ছিল এবং হয়তো আছে, কেউ জানে না। ঘটনাটি আজকে থেকে প্রায় 18 বছর আগের ঘটনা, অনেক আগের। তো উনি বললো যে আমরা ওই দিন হুজুরকে যে পাই নাই, কিন্তু ওই দিন না পাওয়াতে কি আমার সাথে বেশি ঘটনাটা আরো কঠিন জটিল হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হলো, দরজাটা খুলে রুমে ঢুকতে দেখি আমার রুমে কবর, আমার রুমের কবর খোঁড়া, আমার রুমের মধ্যে খাট নাই, পালঙ্ক নাই, ভাবলেও কেমন লাগে না, কিছু নাই, আমি খালি কবর দেখছি। আমি পাশে হিয়াকেও দেখছি না, ও কই গেল। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল, আমি দেখি আমি আবারও হিয়ার কাছে, হিয়া আমাকে জাগিয়েছে। আমি ওকে বললাম যে মানে উনি বলছেন যে আমি ওকে বলেছি যে আমি আর এই বাসায় থাকবো না, কোনোভাবেই থাকবো না, বলে আজকে রাতটা কোনোভাবে পার কর, দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করব। পরের দিন ওই বাসায় সাবলেট চলে আসে, একটা রুম খালি ছিল। সাবলেট চলে আসার পর ওনার মনের মধ্যে কিছুটা হলেও শঙ্কা কাটে যে আমরা দুজন একা আছি, তো একাকিত্বর কোন একটা সুযোগ কেউ নিচ্ছে বা কিছু, আমি শিওর না। ওই দুইজন আসার পর ঠিক 3 দিন পরে, এক্স্যাক্টলি 3 দিন পরে ওই হুজুরের ইয়ার থেকে একটি ফোন আসে পাশের দোকানে। তখন রাসেল ভাই মোবাইল ফোনের অতটা প্রচলন ছিল না, আসছে নতুন করে। তো পাশে টেলিফোন নাম্বারটা ওই হুজুরের জায়গায় দিয়ে এসেছিল ওরা, যে উনি আসলে যেন ফোন দেয়। হুজুর গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, উনি ওখান থেকে আসার পরে ফোন দেয় যে আপনি আসেন এবং আমরা আপনার সাথে ইগারলি দেখা করতে চাচ্ছি। হুজুর হঠাৎ করে ইগারলি কেন দেখা করতে যাবে? আমি তো যে আমাকে দেখেও নাই হুজুর, সেটাই। তো আমি জানি না কি হলো। হুজুর দেখা করার সময় দিলেন হচ্ছে বুধবার, মঙ্গলবার রাতের কথা রাসেল ভাই, আমার মঙ্গলবার রাতের কথা আমার নিজেরই জিনিসটা বলতে কেমন লাগছে। উনি বললেন যে আমি রাতে আমার ঘুম ভাঙলো এবং ঘুম ভাঙলো এমন অবস্থায় আমার গলাটা কেউ চেপে ধরেছে, হাতটা আসছে খাটের নিচ থেকে, আমি ছটফট করছি, আমি নড়তে পারছি না, ছটফট করছি, আমার গলাটা চেপে ধরছে, আমার মনে হয় এখনই দমটি বেরিয়ে যাবে। আমি পাশে হাত বাড়ি, মানে যে পাশে হিয়া শুয়ে সে পাশে আমার ডান হাত দিয়ে বারবার ধাক্কাচ্ছি, কিন্তু আমি হিয়াকে সাপোর্ট পাচ্ছি না, হিয়ার বডি ধরতে পারছি না। আমার বাম হাত দিয়ে আমি কোনো মতে, কিছুক্ষণ পরে আমার ল্যাম্পের লাইটটি জ্বালালাম, ল্যাম্পটি জ্বলার পরে আর কেউ নাই। আমি পিছনে তাকিয়ে দেখি একটা হাত খাটের নিচে চলে গেল পিছন দিক দিয়ে। তো রাসেল ভাই যেটা উনি বললেন যে আমি এগুলি কখনো কল্পনা করি নাই, পাশের রুমে চলে যাই, ওই মুহূর্তে আমি হিয়াকে পাই নাই। ওই দিন রাতটা ক্রস করার পরে বুধবার সকালবেলা হিয়া আমাদের রুমে আসে এবং আমি ওকে খুব পেইল অবস্থায় পাই, এরকম অবস্থা আমি কখনো ওকে পাই নাই, আমি কখনো ওকে দেখি নাই। এই অবস্থায় ওকে আমি কখনো, এত ফ্রেশ একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে গেল। আমি ওকে খুব জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, তুই কই গিয়েছিলি? সে বলল চল আমার সাথে, আজকে বুধবার, আজকে হুজুরের কাছে যাব। সেই মেয়েটি তাকে আবারও একইভাবে একই রেফারেন্সে, তখন আর এত রেফারেন্স লাগে না কারণ জায়গাটা তারা চিনে গেছে, তো ওই জায়গায় হুজুরের কাছে যায় এবং হুজুর তাকে খুব সাথে সাথে, অনেকজন বসেছিল হুজুরের কাছে, হুজুর বলেছে যে সব সিরিয়াল বাদ দিয়ে ওনাকে পাঠিয়ে দেয়। আমি যখন হুজুরের কাছে যে বসি, আমি বারবার হিয়ার দিকে তাকাচ্ছিলাম আর হুজুর আমাকে বলছে আপনি কার দিকে তাকাচ্ছেন? আমি বললাম যে, মানে উনি বলছে যে, আমি বললাম যে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি। বলে আপনার ফ্রেন্ডের দিকে তাকান, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শোনেন, ওর দিকে তাকায়েন না। হুজুর বলছে যে ওর দিকে তাকায়েন না, আমার দিকে তাকান। আচ্ছা, আপনি যাকে দেখতেছেন তাকে সবাই দেখতে পায় না, আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি না রিজনটা কি, তবে আপনি যে বাসায় আছেন সেই বাসায় আমাকে একটু যেতে হবে। হয়তো আপনি সেই থ্রুটা নিয়ে আসছেন বা কিছু,
তো ওই আপু বললেন যে আমি কিছু জানি না, আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমার চলে যাওয়ার ব্যবস্থা করেন, আমি যা দেখছি যা আপনি বুঝছেন কিনা আমি জানি না। তো হুজুর বললে আপনি কি কি দেখছেন, তিনি সবকিছু বললেন। বলে কি আমি বুঝতে পারছি, আমি ওখানে থাকা অবস্থায় আপনার প্রেজেন্সটা এখানে টের পেয়েছিলাম, আপনি যেখানে এসেছিলেন আমি টের পেয়েছি, আমি সেই জন্যই আপনার সাথে দেখা করার জন্য বলেছি যে ঠিক আছে সাথে সাথেই ফোন দাও। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি আপনার এখানে যাব এবং আপনার প্রেজেন্স আপনাকে থাকতে হবে। বলে আমি থাকতে পারবো না। বলে আপনি যদি থাকতে না পান তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে, আপনাকে ওই জায়গায় থাকতেই হবে। তো রাসেল ভাই উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো, আমার বাবাকে ডাকতে হবে। তো ময়মনসিংহ থেকে তার বাবাকে তিনি ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে হুজুরও এখানে গেলেন এবং ওই দিন সন্ধ্যার দিকে ওখানে বললেন যে এই বাড়ির পিছনে আমি একটা জিনিস খুঁড়বো। ও একজন কোদাল, একজন দা নিয়ে আসলেন, মানে কাঁচি টাচি নিয়ে আসলো আর কি, কোদাল টোদাল নিয়ে আসলো এবং সাথী আপুর প্রেজেন্সে ওই কোদাল দিয়ে ওই বাড়ির পেছনটা খোঁড়া হলো এবং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে রাসেল ভাই দুটি হাত। এবং সাথে সাথে ওখানে পুলিশকে ডাকা হলো, কিন্তু ওখান থেকে যার সরার তিনি সরে গেছেন। সাথে হুজুর বলেছে আপনি এখান থেকে চলে যান, আপনাকে যেন আমি এই এলাকায় আর কখনো না দেখি। উনি বলেছে কেন এখানে হাত এসছে, কেন কি হয়েছে, কেন আমার গলা কেউ চাপ দিয়েছে, কেন আমি এত হাত দেখেছি, এগুলি আমি আলিফ ভাই আর কারো কাছে কখনো জানতে চাইনি। আমি অনেক দূরে আছি, আমি কখনো জানবো না, কিন্তু আমি ওই দিন যদি আমি না যেতাম, আমাকে ওইখানে হুজুর আলাদা করে বলেছে যে আপনি এসছেন ভালো হয়েছে, ওই দিন যদি আমি না যেতাম, ওই দিন যদি আমি না থাকতাম, তাহলে হয়তোবা আমি বারবার হিয়াকেই দেখতাম। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। সেকেন্ড ঘটনাটি ঘটেছে একজন মহিলার সাথে, ওনার নাম হাফিজা। তো উনি তার পরিবার সাথে, মানে বাবা মার সাথেই আর কি, আগে চুয়াডাঙ্গা থাকতো। তো ওখান থেকে শিফট করে তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ময়মনসিংহে টিএনটি বোর্ডে, তাদের ময়মনসিংহে একটা শহরের টিএনটি বোর্ডে চাকরি হওয়ার পরে ওই জায়গায় শিফট হয়ে যায়। তো বাসা একটু দূরে থাকে অফিস থেকে। তো গভর্নমেন্ট বাড়ি আর কি রাসেল ভাই, অনেক আগের কথা, অলমোস্ট 20 থেকে 25 বছর আগের কথা আর কি। গভর্নমেন্ট বাড়ি, তো চারিপাশে গাছগাছালিতে ভরা। তো অ্যাকর্ডিং টু হার যে গাছগাছালিতে ভরা, আসলে আমি কিন্তু এরকম হন্টেড কিছুই দেখিনি। চারিপাশে গাছগাছালি দেখতে খুব সুন্দর লাগতো, আম গাছের মধ্যে আম ধরে আছে, খুব সুন্দর, এবং বাড়ির সামনে সুন্দর উঠোন এবং এত দিব্যি আড্ডা দেওয়া যায়, এত সুন্দর জায়গা আর কি। বাসাটা খুব অনেক বড় একটা জায়গার মধ্যে ছোট্ট একটা বাসা, মানে বাসাটা প্রায় 4 রুমের বাসা, মোটামুটি গভর্নমেন্ট বাড়ি যেরকম হয় আর কি। তো বাসায় ঢোকার পরে যখন সব প্রথম বাসাতে ঢোকে, তো ওনারা দেখেন যে আগে যারা ছিল তারা কি আসলে বাসায় ছিলেন না, নাকি গভর্নমেন্ট ওনাদেরকে বাসাটা দেওয়ার পর ওনারা এই বাসাটা রিজেক্ট করছে বা কিছু। পুরো বাসাটা পুরো অপরিষ্কার, ময়লা, হয়তো এই বাসাতে প্রায় 10-15 বছর কেউ ছিল না, এরকম কন্ডিশন। তো বাসায় ঢোকার পর তারা যাদেরকে দেখলো, একটি বাবুর্চি, মানে গভর্নমেন্ট অফিসার যেহেতু, একটি বাবুর্চিকে দেখে, একটি দারোয়ান তারা পায়, এবং বাসার ভেতরে পরিষ্কার করার জন্য অলমোস্ট 2 দিন সময় নেয়। পুরো বাসাটা পরিষ্কার 2 দিন সময় নেয়। তো গোছগাছ করার পরে বাসাতে তারা থাকা শুরু করে। কিছুদিন পরে একটি বুয়া তাদের বাসাতে জয়েন করে। তো বুয়ার সাথে থাকতে থাকতে অলমোস্ট এক ধরনের সখ্যতা গড়ে ওঠে। বুয়ার বয়স অলমোস্ট 30 বছর বয়স, 29-30 হবে। তো বুয়ার সাথে তার সখ্যতা করেছে, কোনো কিছু করলে সে বুয়াকে জিজ্ঞেস করে। স্কুল থেকে আসার পরে একটা স্কুলে ভর্তি করে দেয়, স্কুল থেকে আসার পরে বুয়ার সাথে নর্মালি তার সময় কাটে, গল্প করে। তো বুয়াই তাকে বুয়ার সাথে থাকে, বা মার সাথেও, তো আগে মার সাথে ঘুমাতো, পর আলাদা হয়ে যায়, আলাদা একটা রুমে যায়। তখন বুয়া যখন আসছে তখন তার সাথে বুয়াও ঘুমায়। তো যেদিন ঘটনা ঘটে সে রাসেল ভাই, সেদিন আপনার প্রচন্ড ঝড় ছিল। প্রচন্ড ঝড় বলতে কি, মনে হচ্ছে যে গাছপালা সব উপরে আসবে। বিকাল থেকেই বাতাস বয়ে যাচ্ছে, রাত্রেবেলা আসে ঝড়। তো প্ল্যানিংটা বুয়ার যে আজকে রাত্রে আম পারবো, যায়নি, এরকম ভাবে ময়মনসিংহের ভাষায়, যে যাবো না, আম পারবো না। তো এরকম প্ল্যান করে, রাত্রে 12টার দিকে হবে। তো মেয়েটি তখন ক্লাস 5-6 পড়ে, যে হাফিজাপুর কথা বললাম, 5-6 পড়ে, অনেক আগের কথা। তো সেই যখন বাইরে আম কুড়াতে যাবে, যে গাছ থেকে আম পড়ছে, আমের পড়ার সাউন্ডও তারা পেয়েছে বৃষ্টির মাঝখানে। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বুয়া তাকে নিয়ে গেটের বাইরে যায়, বুয়া গেটের ভেতরে থাকে এবং তাকে বলে আপনি নিয়ে আসেন। সে আম নিয়ে আসতে যায়। তো আম নিয়ে আসতে যে মানে হঠাৎ করে তার চোখের মধ্যে যেটা পড়ে, আম উঠাবে কি, সে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে আসল ভাই, সেটা হচ্ছে যে দুইটা মেয়ে, মনে করেন দুইজনের কন্ডিশন হচ্ছে একজনের ঘাড়ের মধ্যে কামড় দিয়ে মাংস উঠাই নিয়ে আসতেছে। আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এটা কিভাবে দেখলেন? তখন তো অন্ধকার হওয়ারই কথা, রাতের বেলা। বলে যে
আকাশের অবস্থা যা, আকাশ তো মেঘ করা অবস্থা থাকলে এমনি লাল থাকে, আপনি দেখবেন নিজে, আপনি সামনে কেউ দাঁড়িয়ে আছে আপনি দেখতে পারবেন। আর আমি স্পষ্ট দেখতে পারি যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন কিছুক্ষণ পর পর। এটা দেখার পরে আমার সামনে আম কুড়াবুকে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে তখন বাবা মাকে আমি ঘটনাটি বলি, এবং বাবা মা অন্য সময় মানে অনেক সময় দেখা যায় যে এসব ব্যাপারকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমার বাবা মা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দেয়। আমার বাবা মাও ভয় পেয়ে যায়, কেন জানি ভয় পেয়ে যায় আমি জানি না। এবং বুয়া যেটা বলে যে বুয়া আমাকে অজ্ঞান অবস্থা দেখতে পায়, এখানে পড়া অবস্থা দেখতে পায়, পরে তিনি বাসায় নিয়ে আসে। তো এরপর থেকে রাসেল ভাই মেয়েটি মানে মার সাথে ঘুমাতো, আর একা ঘুমাতো না প্রায় অনেক দিন, 10 থেকে 12 দিন, 10 থেকে 12 দিন না, অ্যাকচুয়ালি 4 থেকে 5 মাস পর। আচ্ছা, 4 থেকে 5 মাস পর আসলে উনি এরকম ভাবে চিন্তা করেন, আসলে পরের দিন ঈদ ছিল রাসেল ভাই, ঈদের আগের দিন। ঈদের আগের দিন, তো এর মধ্যে জিনিসটা সামহাও নর্মাল হয়ে যায়। আর ওনার মা প্রেগনেন্ট ছিল, তো মাকে এত প্রেশার দিতে পারতো না, তো মা ওকে আমাকে আলাদা রুমে, বুয়া মাঝে ফ্লোরে ঘুমাতো আর কি, যেহেতু ভয় মোটামুটি কেটে গেছে আর কি। তো ওই রাতে প্রচন্ড ভয় পায় ও রাসেল ভাই, যে রাত্রে আগের ঘটনাটা যে ঘটে। হঠাৎ করে ওই দিন রাতে, ঈদের আগের দিন রাতে বলা, ওর মাও একটু দেরিতে ঘুমায়। আচ্ছা, ওর মাও একটু দেরিতে ঘুমায়, তো দেরিতে ঘুমায় বলতে পরের দিন ঈদ প্রিপারেশনের একটা বিষয় আছে। ওই তারা প্রথম ময়মনসিংহে ঈদ করছে। তো এক পর্যায়ে রাতে যখন ঘুমোতে চলে যায় সবাই, গভীর রাত, তখন হঠাৎ করে সাউন্ড আসে, তার দাদা তার জন্য তাকে ডাকছে। ডাকটা এরকম যে আমার ও বউ এদিকে আয়, এরকম টাইপের ডাক, তার দাদার ভয়েস। তার দাদা ঠিক 4 বছর আগে মারা যায়, তার স্পষ্ট মনে আছে, তার সব সেন্স আছে যে তার দাদার কথা ভয়েস আসছে। সে যখন হঠাৎ করে উঠে বসে তখন ভয়েসটা চেঞ্জ হয়ে তার চাচার ভয়েস হয়ে গেল। আচ্ছা, হঠাৎ করে তার চাচা থেকে তার ছোট ফুপির ভয়েস, যে এই তোর জন্য আমি পুতুল নিয়ে আসছি, তুই এদিকে আয়। তো যে মেঝেতে তাকিয়ে দেখে যে তার বুয়াটি মেঝে ঘুমিয়ে আছে, তাহলে সেই শুনছে হয়তোবা। সে ভয় কি করে, কাঁথাটি সারা শরীরে দিয়ে দেয়। কাঁথাটি দিয়ে দেওয়ার পর আর কোনো ভয়েস আসে না। তো কিছুক্ষণ ভয়েস না আসাতে সে আবার কাঁথাটি তার শরীর থেকে সরিয়ে ফেলার পর আবারও সেই ভয়েস, দাদার ভয়েস, চাচার ভয়েস, ফুপির ভয়েস তার আত্মীয় স্বজনের, তাকে ডাকতে যাচ্ছে, তাকে কাছে ডাকছে। এমন সময় তিনি মেঝেতে তাকিয়ে দেখে বুয়া নাই। হঠাৎ করে বুয়াটা কোথায় গেল? এখন সে চিৎকার দিয়েও কোথায় যাবে, চিৎকার দিয়ে যেতে পারছে না, চিৎকার দিলে যে কোনো প্রবলেম হয়, আর দৌড়ে যাবে, অন্ধকারের ভিতরে কিভাবে দৌড়ে যাবে? তো সে তার হাতের কাছে যে হারিকেন ছিল, তখন ইলেকট্রিসিটি ছিল না রাসেল ভাই, তা হারিকেন থাকার কারণে হারিকেনের আলো বাড়িয়ে এসে একটু আগাতেই, মানে যে জায়গায় তার খাট ছিল এটা খাওয়ার টেবিলের কাছেই, তো আপনার একটু আগানোর পরেই দেখতে পায় যে মানে তার বাবা মা রুমে যাওয়ার পথে আর কি, দেখে যে বুয়া শুয়ে আছে। বুয়ার মাথাটা দেখা যাচ্ছে না, তার শাড়িটা একদম লন্ডভন্ড হয়ে আছে, তার বুয়াটির মাথা দেখা যাচ্ছে না। পাশে নার পেঁচানো বাচ্চা শিশু, মানে জন্ম হওয়ার শিশু, এরকম নার পেঁচানো। এটা দেখে সে এক চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে রাস্তায় মানে মেঝেতেই পড়ে যায়। এরপর আর তার কিছু মনে নাই। তার চোখ, সে যখন জ্ঞান ফেরে তখন হসপিটালের ডাক্তাররা তাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে থাকে। তার যখন জ্ঞান ফেরে আস্তে আস্তে, তো একটা পর্যায়ে ডাক্তাররা তাকে তার লেফট সাইড প্যারালাইজ, তার লেফট হ্যান্ড, লেফট পা এবং তার আপনার বাম ঠোঁট, এখন হয়তো সে একটু রিকভার করছে, কিন্তু ওই মুহূর্তে তাকে এটা ঘোষণা করে দেয় যে আপনার লেফট সাইড পুরো প্যারালাইজ হয়ে গেছে at the age of 14-15। তো খুবই অনেক আগের ঘটনা, এবং এত কম বয়সে তার প্যারালাইজ হয়ে যাবে হঠাৎ করে, উইদাউট এনি রিজন, আউট অফ নোওয়্যার তার সাথে এই ঘটনাটা ঘটে গেল। তো বাবা মা খুব কষ্ট পায়, এবং তার মা সবচেয়ে বেশি ধাক্কা পায়। উইদিন 1 month, খুবই মানে স্বাভাবিক, একটাই তো মেয়ে তার, আর কোনো, তখন সে প্রেগনেন্ট ছিল। কিন্তু রাসেল ভাই আমি একটা ঘটনা একটু পরে বলি, আগে জিনিসটা বলে নেই। ঠিক 2 মাস পরে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তার মার মিসক্যারেজ হয়ে যায়। আচ্ছা, আফটার 2 months। আমি জাস্ট ওনার প্লটের সাথে একটু মিলালাম ঘটনাটা। তো ওনারা এতটাই স্ট্রেস ছিল ওই মুহূর্তে যখন সে হসপিটালে ছিল। বাসায় আসার পরে তারা বুয়ার জিকির করে, বুয়ার খবর নেয়। কিন্তু যখন দারোয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা বুয়াটা যে ছিল বাসার মধ্যে, বুয়াটা কই? দারোয়ান বলে যে আপনারা আমি কখনো বুয়াদের সাথে তো দেখি নাই, আমি তো এই বাসায় কখনো কোনো বুয়া দেখি নাই, বুয়া কোথা থেকে পাইলেন? বলে যে আমাদের বাসায় তো বুয়া ছিল। বলে হ্যাঁ, আপনি তো সবসময় দেখি বুয়া করতেন, আমি মনে করছি আপনি আপনার মেয়েরে ডাকেন, বুয়া কোথায় পেলেন? তো ওই বুয়া আপনার বাসায় ছিল এতদিন, আপনার সাথে ছিল। বাবুর্চি জিজ্ঞেস, আপনি দেখেন নাই বুয়াকে কখনো? বুয়াটা তো সবসময় ওর সাথে থাকতো, হাফিজের সাথে।
বললেন না আপা, আপনি বুয়া বুয়া ডাকতেন, ইভেন অনেকবার বুয়া বুয়া বলছেন আমাদের সামনে, কিন্তু কখনো আমি ওরকম কাউকে দেখি নাই। তাহলে উনি কে ছিল? হয়তো কিছু একটা ছিল যাকে ওনাকে ইনফ্লুয়েন্স করে এই বিপদের দিকে নিয়ে গেছে, হয়তো বা রাসেল ভাই। এখন পর্যন্ত যেটা দেখা গেছে ওনার কিছুটা, এখন আগে যেটা হতো যে একদমই মুভ করতে পারতো না, এখন কিছুটা হলেও মুভ করতে পারে। ডাক্তার দেখাতে বিভিন্ন দেশে বিদেশে ট্রিটমেন্ট করাতে কিছুটা মুভমেন্ট করাতে পারে। তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডে আছেন এবং হাঁটা শিখেছে। উনি যে হাঁটা চলাফেরা করছেন, এটা করেছেন সুইমিং পুলে, শিখেছেন উনি সুইমিং পুলে। ওখানে সুইমিং পুলে আস্তে আস্তে তার লিমস গুলো মুভমেন্ট করানো হয়েছে। এখন সে মোটামুটি করতে পারে, কিন্তু স্টিল এজ অফ 39 উনি এখনো পর্যন্ত কোনো ধরনের আর এরকম বিপদে পড়ে না, কিন্তু মানে কোনো ধরনের বিয়ে শাদীও করেন নাই। তো যে ঘটনাটি বলবো সেটি হচ্ছে বাংলাদেশের মানে একটি জায়গার ঘটনা। আমি আগেও ভিডিওতে বলেছি যে আমি জায়গার নামটি মেনশন করব না। ইভেন আমি যার ঘটনা শুনেছি, যার কাছ থেকে শুনেছি, তার নামও মেনশন করছি না। অ্যাকচুয়ালি তিনি আমার রোগী হন, তার নাম মেনশন করাটা আমার জন্য এখন ঠিক হবে না, কারণ তিনি আমাকে টোটালি তার নাম মেনশন করতে মানা করে দিয়েছেন। তো আমার যে ঘটনাটি, সে ঘটনাটিতে চলে যাই। যার ঘটনা বলছি আমি, আমার রোগী, তিনি অ্যাকচুয়ালি যে জায়গায় থাকতেন সেখানে তাদের নিজেদের একটি দোতলা বাড়ি ছিল। তো সেই বাড়ির নিচতলায় তার বাবা মা থাকতেন আর তার ছোট ভাই থাকতো, আর দোতলায় থাকতো সে, তার ওয়াইফ এবং তার মেয়ে। তো সে তার মানে ঘটনাটা যেভাবে বললেন আর কি, যে তার বাসার থেকে রিক্সা ভাড়া তো হাইয়েস্ট রিক্সাতে লাগে 15 থেকে 20 মিনিট সময়। তার দোকানে, তার একটা দোকান ছিল কনফেকশনারি টাইপের, বিশাল বড় দোকান রাসেল ভাই। তো পাশেই তার একটা বেকারি ছিল এবং বেকারিতে মানে বিস্কুট প্রোডাক্ট করতো, বিস্কিট প্রডিউস করতে আর কি, খুব নাম করা আর কি। এবং সেই জন্যই বলা যাচ্ছে না, কারণ নামটা শুনলে যে কেউ বুঝে ফেলবে যে কার কথা বলছি আমরা, রাইট? তো নাম বলছি না। তো তিনি নরমালি রাসেল ভাই মানে তার দোকান বন্ধ করতে, লোকজনদেরকে সামলে বন্ধ করে আসতে প্রতিদিন 12টা হচ্ছে এভারেজ টাইম, 12টারও বেশি বাজে মাঝে মাঝে। ওকে। তো আসলে উনি জিনিসটা এভাবে ডিসক্রাইব করলেন যে আমি সবাইকে সামলে সবার জিনিসপত্র কমপ্লিট করে বাসায় আমার যে অ্যাসিস্ট্যান্ট মানে আমার যে দোকানে যে কর্মচারী, সে তো দোকানে ঘুমায়, তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে তালা টালা মেরে আমি বাসার দিকে রওনা হই। তো দোকান থেকে কিছু দূর এগোনোর পরে আমি একটি রিক্সায় উঠি। তো আসলে রিক্সাটা ওনার ডেসক্রিপশনে এমন, যেটা রিক্সা ওঠার পরে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে। আচ্ছা, হঠাৎ করে মনে হচ্ছে তার হার্ট অ্যাটাক হবে, সে মনে হচ্ছে সে এখন পড়ে যাচ্ছে। এটা কি হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব সাইন যে আমার চারিপাশে জিনিসগুলো সব ঘোলা হয়ে যাবে, আমার রিক্সাটি কি অনেক জোরে চলবে, এবং জোরে কি বিমানের থেকেও জোরে চলবে? আমার কাছে মনে হচ্ছে আমার রিক্সা বিমান থেকেও জোরে চলছে। এত জোরে চলছে, আমি বুকের বাসায় কিছু সহ্য করতে পারতেছি না, বলতেও পারতেছি না রিক্সাওয়ালাকে থামাতে। একটা সময় সাহস করে বললাম, এই আপনি একটু আস্তে যান, এবং আমার যে ভয়েস তাতে মনে হচ্ছে না সে কিছু শুনছে। হয়তো সে শুনছে বা শুনছে না, সেটা সেই ভালো বলতে পারবে, কিন্তু রিক্সার যে স্পিড সেটা তো থামছে না, আর রাস্তাও তো শেষ হচ্ছে না। তাহলে আমি কোথায় যাচ্ছি? আমি চারিপাশে ঘুরছি নাকি, বা আমি অন্য জগতে আছি, নাকি এটা হার্ট অ্যাটাক হওয়ার পূর্ব কোনো সিগন্যাল? আমি জানি না। উনি যেভাবে বললেন যে আমি এগুলি সম্বন্ধে অবগত না, আমার আগে কখনো হার্ট অ্যাটাক হয়নি, আমার কাছে মনে হচ্ছে এবার মনে হয় হার্ট অ্যাটাক হবে। আমার বাসায় যে রিক্সা, উনি যেভাবে বললেন যে হয়তো এটা বিমানের থেকেও বেশি স্পিডে ছিল রিক্সাটা, কিন্তু রিক্সা তো এতক্ষণ লাগার কথা না। আমার বাসায় যদি রিক্সা নর্মাল স্পিড মেনটেন করে তাহলে তো 10 মিনিটে বাসায় পৌঁছে যাওয়ার কথা। এই স্পিডে থাকলে তো আমার 1 সেকেন্ড থাকে বাসায় পৌঁছে যাওয়ার কথা। তাহলে আমি এতক্ষণ ধরে ঘুরছি কেন? আমি যখন রিক্সা থেকে নামলাম, আমি আমার বাড়ি দেখতে পাচ্ছি, 200 গজ সামনে আমার বাসা। এবং আমি যখন রিক্সা থেকে নামলাম, খুব আরাম করে নামলাম, কিন্তু নামার পর আমি আর হাঁটতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে আমার সারা শরীর কেউ সিমেন্ট দিয়ে আটকে দিয়েছে, আমি মাথাটাই খালি খুলে আছে, আমি মুভ করতে পারছি না পুরো বডি। আমি রিক্সাওয়ালাকে ভাড়া দিব কিভাবে? হাতও তো আগাতে পারছি না। রিক্সাওয়ালার জায়গায় দাঁড়িয়ে আছে, সে ভাড়াও চাচ্ছে না এবং নড়ছেও না। আমি কোথায় দাঁড়িয়ে আছি তাহলে? ওইটা কি আমার বাসা? আচ্ছা, এটা কি আমার বাসা হতে পারে? আমি মুভ করতে পারছি না কেন? কিছুক্ষণ পর আমি যখন আমার এই অবশ বডি, অবশ শরীর নিয়ে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাই আমার বাড়ির সামনে থেকে, মানে আমি রাসেল ভাই সরি, আমি অ্যাকচুয়ালি ওনার ভিতরেই ঢুকে গেছি মনে হচ্ছে। আমি বলি, উনি যেভাবে দেখতে পান যে ওনার বাসা থেকে একটি মানুষ মাথার মধ্যে দিয়ে কফিন নিয়ে যাচ্ছে। তো কফিন নিয়ে যাচ্ছে ভালো কথা, একসাথে 3টা কফিন বাসা থেকে বের হলো, আমার সামনে দিয়ে হেঁটে হেঁটে নিজের বাসা থেকে 3টা কফিন বের হচ্ছে, ওনার ওই সময় পা চলছে না, উনি দাঁড়িয়ে আছেন হতভম্ব হয়ে। 200 গজ খুব বেশি দূর না রাস্তা, রাইট? আমি ক্লিয়ারলি দেখতে পাবো আপনাকে 200 গজ থেকে, 100%। তো বাসা থেকে বেরোচ্ছে
আচ্ছা ঠিক আছে, ডেড বডি নিয়ে বেরোচ্ছে, রাত্রে 12টার পরে ডেড বডি কেন বের করবে? Right. কেউ মারা গেল রাত্রে 12টার দিকে, আমরা ডেড বডি বের করবো না। তো ডেড বডিটা বের হচ্ছে, আমি একজন লোককে দেখতে পাই, সে এক হাতে মানে 2 হাত দিয়ে কফিনটা নিয়ে বেরোচ্ছে, একজন মানুষ, যেখানে 4 জন মানুষ লাগে ডেড বডি নিতে। এরকম করে পিছনে আরো 2 জন মানুষ ডেড বডি নিয়ে বেরোচ্ছে, কফিন নিয়ে বেরোচ্ছে। আর কফিনের ভিতরে কি আছে রাস্তার পাশে সেটা সে জানে না, কফিন নিয়ে বেরোচ্ছে, কফিনের সাইজ সবাই বুঝতে পারবে যেটা একটা কফিন। আচ্ছা, আপনি কি করবেন? আপনি দাঁড়ালে উল্টা ভোদর দিবেন, হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাবেন। সে তো মুভি করতে পারছে না, তার তো সারা শরীর নড়ছে না। আজানটা দেয় রাসেল ভাই, ফজরের আজান দেওয়ার সাথে সাথে তার বডি একদম চাঙ্গা হয়ে যায়। আচ্ছা, তার বডি আরাম করে মুভ করছে বাসার, তখন আর কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই। তো সে দেখলো আমার বাসার থেকে 3 জন লাশ বেরোয়েছে, ডেড বডি, মানে কি 3 জন কফিন নিয়ে বেরোয়েছে, কোন একটা বিপদ হয়েছে, সে দৌড়ে বাসায় যায়। তো তার বাবা খুব নামাজি একজন মানুষ ছিলেন, উনি হাজী সাহেব ছিলেন, এলাকার খুব গণ্যমান্য ব্যক্তি, এবং তাকে সবাই খুব সম্মান করত, যে কোনো সম্মান। একটা ছেলে যদি এক্সাম দিতে যায়, ওইখানকার লোকজন, অনেক আগের ঘটনা বলছি, এই পরীক্ষা দিবে, বাচ্চা বাবার কাছে নিয়ে আসে, বাবা একটু দোয়া পড়ে দিল, তাদের কাছে মনে হয় যে যাক উনি একটা মুরব্বী মানুষ দোয়া পড়ে দিছে, ওনার দোয়াটা হয়তো কবুল হতে পারে, এরকম চিন্তা করে অনেক মানুষই তার কাছে আসে। তো বাবাকে নক করে দেখে, বাবা তো ঠিকই 2টার দিকে আগে উঠে যায় সবসময়। বাবা ওনাকে রিসিভ করে বলে কি অবস্থা, তো উনি কিছু বলে না। উনি উপরে যায়, উপরে যেয়ে দেখে যে ওনার ফ্যামিলি সুরক্ষিত, কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালবেলা সে বাবার পায়ে ধরে বসে পড়ে, বাবা আমি রাতের বেলা এসব জিনিস দেখছি। তোর আব্বা বলে তুই কি বলতেছিস, ক্লিয়ার করে বল। তো সে পুরো ঘটনা ক্লিয়ার করে বলল। তোর বাবা তার সামনে বলে, এই তুই কি বলতেছিস, আমি তোর কথা কিছুই বুঝতেছি না। তার মানে উনি যে ভাষায় কথা বলছেন সেটা বোধগম্য হচ্ছে না তার নিজের বাবার। ভেতর করে কি বলতেছিস, আমি তোর কথা কিছুই বুঝছি না, ক্লিয়ার করে বল যে তুই কি দেখছিস। সে খালি অতটুক শুরুর দিকে বলছে আমি দেখছি এরকম। তখন তার বাবা কি করলো, ওনাকে একটি দোয়া পরে পানি খাওয়া দিল, এবং কিছুক্ষণ পর তার ভয়েস খুব নরমাল হয়েছে, এবং সে পুরো ঘটনাটি শেয়ার করে তার বাবার সাথে। তোর বাবা তাকে একটা ইনস্ট্রাকশন দেয়, আচ্ছা ঠিক আছে এই পানিটা প্রতিদিন বাসার মধ্যে ছড়াই ছিটায় রাখিস, দেখা যাক কি হয়। তো এর মধ্যে কিছু জিনিস মানে কিছুদিন তার কোনো সমস্যা হয় নাই রাসেল ভাই। আচ্ছা, কোনো সমস্যা না হতে সে মনে করে যাক এখন তো এটা হয়তো বা কোনো ধরনের একটা হ্যালুসিনেশন, অথবা আমার শরীর মনে খুব খারাপ, ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে আপনি ইউ আর পারফেক্টলি অলরাইট, আপনার কোনো সমস্যা হয়, কোনো শারীরিক কোনো সমস্যা নাই। এখন যেমন রাসেল ভাই আপনি যে কাউকে দেখলেই মনে করেন ইসিজি তো প্রেসক্রিপশনের নরমাল ব্যাপার, তখন ইসিজি চিন্তা করা মানে হার্টের সমস্যা, কিন্তু এরকম কোনো কিছু না, ডাক্তার পারফেক্টলি অলরাইট, সামান্য একটা ওষুধ বড়ি দিয়ে দেয়। তার 1 থেকে 1.5 মাস পর তিনি আবারও তার দোকান বন্ধ করে আবারও বাসার দিকে রওনা হন। কিন্তু যেদিন ঘটনা সেদিন কিন্তু ওদিনের মতো আর রিক্সার কোনো ঝামেলা হয়নি, সে বাসায় নর্মালি চলে আসে। বাসার কাছে আসতে সে থমকে দাঁড়ায়, এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে একে একে 5টি লাশ আবারও একজন নিয়ে বের হয়, এবং তার লিডার একজন থাকে, তার চেহারাটাই সে ক্লিয়ারলি দেখতে পারে, বাকিদের চেহারা সে দেখতে পারে না। আমি রাসেল ভাই আমি নিজেই মনে হচ্ছে যে আমি লোকটা হয়ে গেছি, যে আসলে আমার সামনে থেকে এরকম 5 জন লাশ বেরোচ্ছে, তখন সে নিজে নিজে মনে মনে চিন্তা করতে থাকে আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার ওয়াইফ, আমার বাচ্চা, 5 জন। আমি মনে দেখি যে 5 জন কি কোনো সমস্যা হচ্ছে আসলে, আমি এরকম দেখছি কেন, আমি কেন দেখবো এরকম। হঠাৎ করে তারা বের হয়ে যায়, আর ফজরের আজান দেয় রাসেল ভাই, এবং সে ফজর পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, এবং এরা ফজর পর্যন্ত লাশটা আস্তে আস্তে নিতে থাকে। তার মানে আপনি একবার দেখেন আপনাকে রিক্সা দিয়ে এত জোরে নিয়ে আসছে, আবার আপনার সামনে টাইমটাকে পুরো থমকে দেয়, তার সামনে টাইমটা যেন তার কাছে একটা সামান্য বস্তু, একবার জোরে চলে একবার আস্তে চলে। তো সে বাসায় যে দরজা নক করে, আবারও দেখে কন্ডিশনটা, তার বাসায় তার বাবাকে আবারও নক করে দেখে বাবা ইজ পারফেক্টলি অলরাইট, এবং বাবাও খুব হতভম্ব হয় যে আমার ছেলে প্রতিদিন কেন ফজরের সময় আমাকে নক করে, এই আগে একবার করলো আজকে আবার করলো। তো বাসায় যে সে দেখে তার ওয়াইফ এবং বাচ্চা দুজনেই সুরক্ষিত, কোনো সমস্যা হয় না। কিন্তু ঘটনাটি ঘটে পরের দিন ছাদের বেলা তার ওয়াইফ তার মেয়েকে নিয়ে কাপড় রোদ দিতে যাওয়ার পরে তার বাচ্চাটা ছাদ থেকে পড়ে যায় একা একা পড়ে যায়, এবং একটি নিচে যে রডের উপরে পড়বার কারণে তার পাটা পুরো থেতলে যায়, ডান পাটা। আচ্ছা, ডান পাটা থেতলে যাওয়ার পর ডক্টর হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওনার মেয়েটার ডান পাটা কেটে ফেলে। তো ডান পাটা কেটে ফেলার কারণে সে জিনিসটা তার বাবাকে আবারও বলতে যায় যে বাবা আমি তো হসপিটালে, মেয়েটা তো তখন হসপিটালে, তো বাবার পায়ে ধরে আবারও করে আব্বা এই ঘটনা, তার বাবা আবারও একই কোশ্চেন বলে তোর কথা আমি কিছুই বুঝতেছি না। তার মানে উনি যখন প্রতিবারই ভয় পান, ভয় পাওয়ার পরে ঘটনা যখন শেয়ার করতে যায় তখন উনি এমন কোন একটা ভাষা বলেন যে ভাষাটাতে সে জানে না, সে তার বাবা ধরতে পৌঁছে না, তার বাবা ক্যাচ করতে পারে না সে কি বলছে।
এবং সে নাকি তার বাবার ভাষ্য মতে সে নাকি আমতা আমতা করে কথা ক্লিয়ারলি বলতে পারে না, মানে পেঁচায় ফেলতেছে এরকম কথা অবস্থা। তখন তার বাবা আবার তাকে নর্মাল করে এবং সে যখন ঘটনা বলে তখন তার বাবা বলে, এখন যে অবস্থা, পরিবারের যে অবস্থা, তোর মেয়ের যে অবস্থা, আমি জানি না এই ঘটনা কোথা থেকে ঘটছে, আমি তোকে একজনের কাছে নিয়ে যাব, আমি দেখি সে কি বলে। সে যখন সেই ডক্টরের মানে সেই যে তার বাবা যার কাছে নিয়ে যায় এবং সেও রেফার্ড, তার বাবাও একজনের কাছ থেকে রেফার্ড, সে যখন ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি আবার থমকে যাওয়ার মন, কারণ সে কোনো কথা না বলে সেই লোকটির সামনে বসে জিজ্ঞেস করে, আপনি কোথা থেকে আসলেন? এই যে প্রতিদিন আমার বাসা থেকে যে কফিন বেরোচ্ছে, আপনাকে আমি সেই কফিন নিয়ে বেরোতে দেখি। এই হুজুরকেই দেখেন, যে হুজুর কাছে থেকে সমাধান আমার কি আপনি, তার তো ওনার রেগে মাথাটা তো আগুন হয়ে গেছে যে আমি আপনাকে প্রতিদিন দেখি। তখন বলে, আপনি শান্ত হয়ে বসেন, আমি আপনার ঘটনাটা জানি। আপনার মেয়ে আজকে হসপিটালে ভর্তি, হয়তো কোনো কারণে আপনি হয়তো দায়ী কিভাবে আমি জানি না, এগুলি উপরের তালার খেলা, হয়তো দায়ী আপনি। আপনাকে আমি একটা উপদেশ দেই, কখনো 5 ওয়াক্ত নামাজকে ইগনোর করবেন না। 5 ওয়াক্ত নামাজ জামাত সহিত পড়বেন, আপনি দেখবেন আপনি সুখে আছেন। হয়তো কষ্ট হবে কিন্তু আপনি সুখে থাকবেন। এটা হচ্ছে আমার অ্যাডভাইস, আজকে থেকে আপনাকে আমি লিখে দিলাম, এই কাগজটা নেন। আপনি যেদিন 1 ওয়াক্ত নামাজ মিস হবে আপনি দেখবেন এই কাগজটা আপনার বাসা থেকে হারাই গেছে। সে যখন বাসায় যায়, তার মনের মধ্যে কি ধরে জানি না, সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে জামাতের সহিত। তার ব্যবসা লাটে যাক, তার কথা হচ্ছে আমার ব্যবসা লাটে যাক, কিন্তু আমার নামাজ থাকতে হবে। সে আস্তে আস্তে জিনিসটাকে অ্যাডপ্ট করে নেয় এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে দাড়ি তার অনেক বড় হয়ে যায়। সে একদম নর্মাল নিয়ম অনুযায়ী ইসলামিক ওয়েতে মানে নামাজ পড়া শুরু করতে থাকে এবং একটা সময় প্রায় 8-9 মাস পর সে যখন একদম পারফেক্টলি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ করে এর মাঝখানে কোনো সমস্যা তার হয় না, এবং যে আসলে আমার নামাজ পড়লেই জিনিসগুলা শুধু যা হারানোর তার মেয়ে হারিয়ে ফেলছে তার জন্য। সেটা আগের ঘটনা, কিন্তু নামাজ পড়ার পরে নতুন করে কোনো ধরনের কোনো ক্ষতি হয় না। কিন্তু এই মাঝখানে এই ইন্টারভ্যালে রাসেল ভাই, সে যখন ফজরের নামাজ পড়ে এভরিডে বাসায় ঢুকতো, এই সিঁড়ি কামে সে আতরে গন্ধ পেত প্রায় প্রতিদিন। আচ্ছা, ওকে। কিন্তু যেদিন লাস্ট দিন, তো আমাকে যদি বলছে যে আমি আমার ঘটনা শেষ করে দিব, আমার ঘটনা এন্ড করে দিব, যে কথাটা বলে সেটা আমি যেদিন লাস্ট দিন বাসায় ঢুকি, নামাজ পড়ে আমি ফজরের নামাজ পড়ে বাসায় যখন আসি, আমি দেখি আমার সিঁড়ি কামরায় অনেকজন জটলা পাকায় রাখছে। মাসুম ভাই আজকে অনেক সুন্দর করে ঘটনা শুনতেছে, আশ্চর্যজনক অবস্থা। 5 জন জটলা পাকায় রাখছে এবং আমি সেই হুজুরকে দেখতে পাচ্ছি। আমি তার সাথে কনভারসেশন করলাম, আমার সাথে তার কথা হওয়ার মাঝখানে সে আমাকে দোয়া দিয়ে গেল এবং আমার কাছে মনে হলো আতরের মনে হয় পুরো একটা মানে একটা বোতল খুলে দেওয়া হয়েছে জায়গায়, এত সুগন্ধ। কিন্তু আমি ঢোকার সময় একটা কবর দেখতে পেয়ে রাসেল ভাই আমার গেটের সামনে। যাওয়ার সময় কিন্তু আমি ফজরের সময় দেখি নাই, আমি ঢোকার সময় তো একটা সময় কথা বলতে বলতে তাদের সাথে, তারা যখন সালাম দিয়ে চলে যাবে তখন বলল, তুই এখন থেকে অনেক সুখে থাকবি, আর যে কবরটা দেখতেছিস সেটা তোর মেয়ের পায়ের কবর। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি যেটা যে লাস্ট ঘটনা আপনাকে শেয়ার করেছিলাম তখন, যে এটা আমার বাবার ঘটনা, বাবার সাথে ঘটে যাওয়া বলা চলে, আবার বাবার মানে ইচ্ছার একটা মানে বলা যায় যে তার ফ্রেন্ডের সাথে তার একটা প্ল্যান করেছিল আর কি। তার ফ্রেন্ড আগে এই ঘটনাটি বলে যে ঢাকার ভেতরে এরকম কিছু একটা হয়ে থাকে আর কি। তো আমার বাবা তা বলে যে ঠিক আছে, আমি এরকম কিছু প্রত্যক্ষ করব এবং সামনের থেকে প্রত্যক্ষ করবো। এটা আমি অনেক আগে আমার বাবার কাছে শুনেছিলাম। তো বাবাকে নিয়ে যাওয়া, মানে ওইরকম একটা বাসা আছে যেখানে চিকিৎসা করা হয় আর কি। তো বাবার প্রথমে জিনিসটা একটু অবিশ্বাস তো লাগলো, বলে যা ঠিক আছে এরকম হলে আমি দেখবো। তো তার বা ফ্রেন্ড তাকে নিয়ে যায় আর কি। সে যখন নটরডেমে পড়তেন তখন এই ঘটনাটি ঘটে আর কি। তো তার ফ্রেন্ড তাকে কমলাপুরে নেওয়ার পরে ওই জায়গা থেকে তাকে চোখ বেঁধে ফেলা হয় এবং যাতে সে অ্যাড্রেসটা কোনোভাবে আইডেন্টিফাই না করতে পারে আর কি। তো যখন তাকে ওই বাসাতে নিয়ে যাওয়া হয়, বাবা খালি বাসার ভিতরে নিজেকে ঢোকা অবস্থা পায়, কারণ বাবাকে আগেই বলে নিয়েছে যে তোকে ট্রাস্ট করতে হবে আমাকে। তো ওই বাসায় ঢোকার পরে রাসেল ভাই যেটা হচ্ছে যে সে বাবাকে একটি রুমে ঢোকানো হয়। রুমে ঢোকানোর পর দেখা যায় যে রোগীর কাজ হবে সেই রোগীটা বিছানায় শুয়ে আছে, তাকে হাতের মধ্যে স্যালাইন দেওয়া আছে আর কি। আরেকজন হুজুর জায়নামাজ বিছিয়ে বসে আছেন। তো বাবা আর তার ফ্রেন্ড আর এই 2 জন ছাড়া আর কেউ নাই। বাইরে কিন্তু রোগীর আত্মীয় স্বজন বসে আছে। তো হুজুর দরজা লাগিয়ে দিলেন এবং বললেন যে পানিটি সাথে রাখেন।
আর পানিটি কিছুক্ষণ পর এই টাইমটায় যখন আপনি কিছু একটা সিগন্যাল পাবেন, আমি আপনাকে বলে দিচ্ছি, এই সময় আমার শরীরে ছিটাবেন পানিটি। তো সে কি করলো, দরজা লাগিয়ে দিল এবং রুমের ভেতরে 1 ফোঁটা আলো, 1 ইঞ্চি আলো যাতে না ঢোকে এরকম মানে টাইট করে দিয়ে দিলেন আর কি। এমনকি দরজার নিচে যেসব ফাঁকা থাকে এইটি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। তো লাইট বন্ধ করে বলে যে আরেকটি কথা, আমি যখন আপনি কোনো ধরনের সালামের সাউন্ড পাবেন কোনোভাবেই আপনি ইগনোর করবেন না সালামের সালামটি। যে কয়বার সালাম আসে সেই কয়বারই সালামের অ্যান্সার দিবেন, সালামের অ্যান্সারটা অবশ্যই দিবেন। দুইজনকেই বলে দিচ্ছে। তো বাবা আর তার মানে তার ফ্রেন্ড একসাথে পাশাপাশি বসে আছে। দরজা দিয়ে যদি কেউ যাওয়া আসা করতো তার অবশ্যই বুঝতো এখান দিয়ে কেউ যাচ্ছে। তো যাই হোক, ওই রুমে তারা 4 জনই ছিলেন, এই রোগীটি সহ। তো কিছুক্ষণ পরে লাইট সব বন্ধ করে ওই যে হুজুর ছিলেন জায়নামাজের উপরে, সে তিনি দোয়া পড়তে শুরু করলেন। দোয়া পড়ার এক পর্যায়ে সাউন্ডটা খুব বুদবুদ আকারের, রাসেল ভাই, বুদবুদ আকারে আস্তে আস্তে সবাই যখন সালাম দিল, আমার বাবা বললেন যে আমি তখন সালামের অ্যান্সার পাচ্ছি, মানে সালাম দিচ্ছে খালি পাচ্ছি। 7-8টা সালাম দেওয়ার পরে আমরা সবাই, আমি ওরকম ভাবে ওয়ালাইকুম আসসালাম 7-8 বার বললাম। বলবার পরে কিছুক্ষণ পর আমি শব্দ পাচ্ছি যে কেচি, ইনস্ট্রুমেন্টস এর শব্দ, অনেক ইনস্ট্রুমেন্টের শব্দ, এবং 7-8 জন মানে অনেকেই যে ওই রুমের ভিতরে কথা বলছে সেটাও সাউন্ড পাচ্ছি। কিছুক্ষণ পরে কাজ হলো, প্রায় 10 থেকে 15 মিনিট কাজ শেষ হওয়ার পরে একটা সাউন্ড দিল, আবার আসসালামু আলাইকুমের সাউন্ড, এবং সবাই তিনি আবার তারা 2 জন মিলে আবারও সালামের অ্যান্সার নেওয়ার পরে ওই পানি মানে লাইট জ্বালালেন। লাইট জ্বালানোর পর হুজুরের শরীরে পানি ছিটালেন এবং হুজুর যখন মানে আস্তে আস্তে সে জ্ঞান ফিরল, হুজুর নিজেও অজ্ঞান অবস্থায় হুজুরের জ্ঞান ফিরল এবং দেখলো, তারা যেটা দেখলো যে খাটের উপরে অনেকগুলো ওষুধ পড়ে আছে। এগুলি কিন্তু রাসেল ভাই যখন লাইট অফ করে তখন ছিল না। আচ্ছা, হুজুর তার তাদের সামনে 2 হাত সামনে বসে মানে দোয়া পড়েছে, কিছু একটা পড়েছে। আর যেটা হচ্ছে যে তারা স্পষ্ট শুনতে পায় ইনস্ট্রুমেন্টস যে নাড়াচাড়া হচ্ছে। তো হুজুর যখন জিজ্ঞেস করলো যেটা কিভাবে সম্ভব, এবং পেশেন্টের শরীরে কিন্তু রাসেল ভাই কাটার দাগ, এবং সব জানতে পারে যে অ্যাপেন্ডিসেক্টমি, আমরা জানি অ্যাপেন্ডিসাইটিস হলে পেশেন্টের অবস্থা খুব খারাপ। ওই পেশেন্টকে অ্যাপেন্ডিসেক্টমি করে মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে কাজ করে তারা চলে গেছে এবং পেশেন্ট সুস্থ অবস্থায় আছে। তাদের মানে এটা ওনার কথা আর কি, যে এরকম মানে কাজ আগে রাসেল ভাই হতো ঢাকা শহরে, এটা একদম চাক্ষুষ প্রমাণ আমার নিজের বাবা আর কি, যে এরকম অপারেশন হতো। পরে বললো যে এখানে 4 জন ডক্টর আসলো, 3 জন নার্স এসে অপারেশন করে চলে গেছে। আমার যে ঘটনাটি আমি শেয়ার করবো সেটি চিটাগং শহর থেকে একটি ঘটনা আমার কাছে এসছে, এবং যে ঘটনাটি নিয়ে এসছে তিনি আমার রোগী ছিলেন নিজে। তো তার মতে যে তার এই ঘটনা ঘটবার পর তার জীবনের সব ধরনের কি বলবো বাজে অভ্যাস বলেন বা যেটাই বলেন, ওনার জীবনটা একটি পরিপূর্ণ জীবন হিসেবে রূপান্তরিত করেছে। তো ঘটনাতে চলে যাই। তো উনি একটু ডিফারেন্ট ছিলেন আর কি এলাকাতে। তো এলাকার মধ্যে অনেক রিচ ফ্যামিলির মধ্যে ওনার ফ্যামিলি একটি। তো ওনার অনেকগুলো প্রেস ছিল, প্রায় 24টা মতো প্রেস আছে ওনার চিটাগংয়ে। তো এতগুলো প্রেস উনি হ্যান্ডেল করা তো অনেক টাফ। তারপরেও এলাকার মানুষদের জন্য সবসময় উনি অনেক কিছু করেছেন। তো এলাকার মানুষ ওনার খারাপ সাইডটা সবসময় এড়িয়ে যেতেন। তার একটা বদ অভ্যাস ছিল যে উনি মদ্যপান করতেন, প্রায় সময়ই উনি মাতাল অবস্থায় বাসায় ঢুকতেন। প্রায় সময় ওনাকে দেখা যেত রাস্তার মোড়ে চিল্লাচিল্লি করছেন। তো এগুলি এড়িয়ে গেলে উনি এলাকার লোকের জন্য অনেক কিছু করেছেন, তাই জন্য হয়তোবা তারা এইসব খারাপ অভ্যাস অনেকে ওভারলুক করে যেতেন। ঘটনার দিন উনি যেদিন অফিস সবকিছু শেষ করে রাত 2টার দিকে বাসার দিকে যাচ্ছেন, তো ওই সময় আড্ডা শেষ করেই তিনি বাসার দিকে যাচ্ছেন। তো ওনার যে বড় প্রাডো গাড়ি, সেটি ওই বাসাটার সামনে ওই রোড দিয়ে ছাড়া অন্য রোড দিয়ে যাওয়া সম্ভব না। আরেকটি অল্টারনেটিভ রাস্তা আছে, কিন্তু ওই রাস্তা ছাড়া যাওয়া সম্ভব না। তো উনি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছেন। আপনি হয়তো কি চিন্তা করবেন যে একটি গাড়ি হঠাৎ করে 100 বা 90 কিলোমিটার পার আওয়ার চলতে গিয়ে হঠাৎ করে 0 হয়ে যাচ্ছে, হঠাৎ ব্রেক হয়ে যাচ্ছে এবং আপনি ব্রেকে পা দেন নাই, আপনি কি চিন্তা করবেন ওই সময়? ওনার ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটেছে। উনি আউট অফ নোওয়্যার গাড়িটা হঠাৎ করে থেমে যায় এবং পুরো 0 হয়ে যায় হঠাৎ করে, এবং তার মুভমেন্ট অলমোস্ট স্টিয়ারিং সাথে তিনি বাড়ি খান। খুব হার্ড যে বাড়ি খান তা না, কিন্তু এরকম ব্রেকে সাধারণত আপনি আহত হবেন ফর শিওর, কিন্তু উনি তেমন আহত হলেন না। গাড়িতে একদম জায়গা মতো দাঁড়িয়ে গেল এবং আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। উনি যে রাস্তা ধরে আসছিলেন, হঠাৎ করে ওনার গাড়ি থেকে ঠিক 2 থেকে 3 ফিট সামনে একদল শিয়াল গাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে যাচ্ছে।
এরকম অবস্থা যে শিয়ালটা মানে ওনার কোনো ক্ষতি করছে বা এরকম কিছু না। শিয়াল এত আস্তে যাওয়ার কথা না, মনে হচ্ছে গরুর পাল যাচ্ছে, কিন্তু যাচ্ছে কিন্তু শিয়ালের পাল। উনি যে লাইট জ্বালিয়ে দেখছে, উনি দেখছে এক ঝাঁক শিয়াল আস্তে আস্তে গাড়ির সামনে দিয়ে যাচ্ছে। এই যাওয়া মুহূর্তে প্রায় 3.5 থেকে 5 মিনিট পর উনি যখন একটা সাউন্ড শুনলো যে গাড়িটার সামনে আগাও, এবং গাড়ির সাউন্ডটা আসলো তার পেছন থেকে। গাড়িতে কে জানি বসে আছে, গাড়িতে কেউ ছিল না, কিন্তু গাড়ি থেকে জানি বসে আছে। এই মুহূর্তে আপনি অবশ্যই গাড়ি টানতে বাধ্য হবেন। উনিও গাড়ি টানতে বাধ্য হলেন এবং উনি গাড়িটা আস্তে আস্তে টেনে নিয়ে সামনে যাচ্ছেন। তো কিউরিওসিটি মাইন্ড থেকে উনি আস্তে করে মাথার পেছন দিকে তাকিয়ে দেখে একটি মানুষওয়ালা বডিতে শিয়ালের মাথা, এবং উনি ওনার দিকে অপলক দৃষ্টিতে গাড়ির পেছনে তাকিয়ে আছেন। উনি এই অবস্থায় গাড়িটি খুব জোরে টানতে টানতে বাসার প্রায় কাছে এসেই ওনার সেন্স থাকে না, উনি গাড়ির ভিতরে অজ্ঞান হয়ে যান। যখন ঘুম ভাঙার পরে রাত মানে সকালবেলা উনি দারোয়ানকে ডাক দেয় এবং ঘুম ভাঙে তার বাসার ভেতরে ঘুম ভাঙার পরে তিনি দারোয়ানকে ডাক দেয়, কিরে আমি এখানে কেন? বলে কি স্যার, রাত্রে 3টার দিকে তো আপনি গাড়ি বাসায় ঢুকানোর পরে গাড়ি থেকে আর নামেন নাই, তো সবাই ভেবেছিল যে আপনি মদ খেয়ে আসছেন কিনা বা কিছু, আপনাকে আর গাড়ি থেকে নামানো হয় নাই, তো সবাই আপনাকে আর ডাকাডাকি করি নাই, আপনি দেখলাম যে ঘুমাচ্ছেন গাড়ির ভেতরে। উনি খুব অবাক হয়ে গেলেন যে এই ঘটনাটা আসলে আমি কার সাথে শেয়ার করবো। বাসায় অ্যাকচুয়ালি ওনার সবার সাথে বনিবনা হচ্ছিল না, তো উনি ভাবলেন যে আমি মার সাথে জিনিসটা শেয়ার করি। তো মার সাথে শেয়ার করার পর মা বললো, তুই কোথা থেকে মদ খেয়ে আসছিস, তুই এসব বাদ দে, এসব জিনিসগুলো বাদ দে, এই ঘটনাগুলো আমি জানি না তোর সাথে কি ঘটছে। তো উনি বারবার মাকে বোঝানোর চেষ্টা করেছে যে না মা, আমি আসলে মদ্যপান করে আসিনি, ওই দিন আমার হিতাহিত জ্ঞান ছিল, কিন্তু আমি এরকম কেন দেখলাম। তো যাই হোক, উনি এই ঘটনার পরে যেদিন আরেকটি ঘটনা ঘটে যায়, উনি এই জিনিসটা পরে আর পাত্তা দেননি, মনে করেছেন যে আসলে হয়তো আমারই ভুল ছিল বা আমি কিছু একটা ভুল দেখেছি, এরকম হয়তো আর দেখবো না। এই জিনিসটা চিন্তা করে তিনি নর্মাল লাইফ লিড করতে থাকলেন। ওই ঘটনার 15 দিন পর তার বোনের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যায়। তো বোনের এঙ্গেজমেন্ট ঠিক হওয়ার ঠিক আগের দিন তো সবাই বিভিন্ন কাজ ডিস্ট্রিবিউট হয়েছে, ওনার ভাগে বাজার পড়ে। তো রাত 12টার দিকে নর্মাল অবস্থায় বাজার করে উনি বাড়ি ফিরছিলেন। বাজার করে দিয়ে কমিউনিটি সেন্টারে যেখানে এঙ্গেজমেন্টের প্রোগ্রাম হবে সেখানে জিনিসপত্র রেখে তিনি বাসায় আসছিলেন। বাসায় আসবার সময় ঠিক একই জায়গায় হঠাৎ করে গাড়িটি জিরোতে ব্রেক করে ফেলেন উনি। মানে ওনার অজান্তে গাড়িটি জিরোতে ব্রেক কে করেছে ওনার কোনো ধারণা নেই, কারণ ওনার কোনো আইডিয়া নেই। গাড়িটি ব্রেক করে গাড়িটি থেমে যায় রাস্তার মাঝখানে, এবং হঠাৎ করে তার গাড়ির ফ্রন্ট গ্লাসে একটি সদ্য জন্মানো একটি বাচ্চা এসে বাড়ি খায়। মনে হচ্ছে কেউ যেন একটা কাগজ ছুঁড়ে মেরেছে ওনার গ্লাসে। বাচ্চাটি থেতলে ওনার গাড়িতে একদম থেতলে পড়ে। সামনে কিছু নাই, সামনে অন্ধকার, পেছনে অন্ধকার। এই অবস্থায় উনি গাড়ির দরজা খুলে এক দৌড় দেন যে জীবনে যা আছে গাড়িতে আর উঠবো না। সামনে এগিয়ে প্রায় অনেকটুকু দৌড়ানোর পরে সামনে গিয়ে দেখলেন যে 3-4 জন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো ওনাদের কাছে সাহায্য নেবার জন্য ওনার একজনের ঘাড়ে যে পিছনে যে ছিলেন সর্বপিছনে তার ঘাড়ে যে হাত দিলেন, আমার একটু হেল্প করবেন। তিনি ওই লোকটি যখন মাথা ঘোরালো তিনি দেখলেন সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি হেঁটে যাচ্ছিল। মানুষরূপী বডিটা মানুষের, মাথাটা শিয়ালের। উনি আবারও একই অবস্থায় ওখানে আরেক দৌড় দিয়ে বলে যে না গাড়ির দিকে যাই। গাড়ির দিকে গেলেন, গাড়িতে উঠলেন। গাড়িতে ওঠার সময় দেখলেন যে সবকিছুই নর্মাল। গাড়িতে ওঠার পর আবারও সে একই সাউন্ড আসলো, গাড়ি চালাও। উনি আবার গাড়ি চালাতে লাগলেন এবং হঠাৎ করে দেখলেন গাড়ির পেছন থেকে কুরআন শরীফ পড়া শুরু হয়ে গেল। সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি কুরআন শরীফ পড়া শুরু করলেন এবং বাড়ি আসা পর্যন্ত কুরআন শরীফ পড়তে লাগলেন। একটা সময় কুরআন শরীফের সাউন্ড ভ্যানিশ হয়ে গেল। তিনি বাসার কাছাকাছি চলে আসলেন, গাড়ির পিছনের দিকে তাকিয়ে দেখেন উনি জিনিসটা নাই। তো উনি ভাবলেন যে আমার সাথে যা হচ্ছে তা হয়তো বা সাধারণ মানুষের সাথে হচ্ছে না, আমি হয়তো বা একটু এক্সেপশনাল, আমাকে ডাক্তার দেখাইতে হবে। এরকম কন্ডিশন চলতে থাকলে আমি বাঁচবো না। আর উনি তো রেগুলার ড্রিঙ্ক করতেন, তো এই জিনিসটা তার মধ্যে থেকে গেল যে না এই জিনিসটা আসলে বাদ দিতে হবে। তো উনি ঢাকায় আসেন, সাইকিয়াট্রিস্ট দেখানোর পর সাইকিয়াট্রিস্ট ওনাকে জিনিসটা বলেন যে আপনাকে এটা ছাড়তে হবে। তো এর ফাঁকে সাইকিয়াট্রিস্টের সাথে তিনি ওনাদের ওষুধ খাওয়ার সাথে সাথে তিনি একজন হুজুরকেও দেখান যে ঢাকায় আসছিলেন। তখন ওই ফ্রেন্ড যার কাছে ছিলেন সেই ফ্রেন্ড তাকে একটি হুজুরের কাছে নিয়ে যায়। সেই হুজুর বলে যে আপনি ভাই নামাজ পড়া শুরু করেন, আপনার নামাজ পড়া একান্তই দরকার। তো তিনি নামাজ পড়া শুরু করলেন। আর এর মাঝখানে যে কয়দিন তিনি ঢাকায় ছিলেন তিনি প্রায় সময় স্বপ্নে সেই শিয়াল মাথাওয়ালা মানুষটিকে দেখতে পেতেন। প্রায় প্রতি স্বপ্নেই তার কাছে এগিয়ে আসতো এবং কিছু না কিছু শেয়ার করতো তার কাছে।
তিনি নামাজ পড়া শুরু করলেন এবং ওই চোখ কান বন্ধ করে নামাজ পড়া শুরু করলেন। হঠাৎ করে তিনি দেখলেন যে আসলেই তো আমি নামাজ পড়া শুরু করার পরপরই সেই শিয়ালওয়ালা মাথা মানুষটি তার সামনে কোনো দেখা দেয় না। এরপরে তিনি ডিসিশন নেন উনি উমরা করে ফেলবেন। উমরা করে আসার পর থেকে এই ঘটনাটা তার সাথে আর ঘটতে থাকে না। কিন্তু একটি কথা উনি বারবার আমাকে বলেছেন যে যখনই আমার নামাজ মিস হয় তখনই তিনি ওই অবয়বটি দেখতে পান প্রায় সময়। এখনো যে বন্ধ আছে তা কিন্তু না, এটা এখনো চলমান তার সাথে। হয়তো তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার ঘটনাটি এখনো আজও পর্যন্ত বিদ্যমান। রাসেল ভাই, এটি ছিল আমার আজকের ঘটনা।